যৌতুকগৃহের নাম নাজিরাবাদ। প্রায় 500টিরও বেশি এরকম অবৈধ নির্মাণ ওই গোটা এলাকাতে রয়েছে, সেগুলো চিহ্নিত করেছিল হাইকোর্ট। এটা বোঝা যাচ্ছে না যে এই ঘরটা অ্যাকচুয়ালি কি ছিল। 11বার ফোন হয়ে যায়, একবারও ফোন করেনি আমার কাছে। এই দায়টা এখন এর ঘাট থেকে ওর ঘাড়, ওর ঘাট থেকে এর ঘাড়, এটাই আমরা দেখতে যে পেয়েছি। 18 থেকে 22-এর মধ্যেই এই অঞ্চলটার চরিত্র একেবারে খোলনলচে বদলে যাচ্ছে। পূর্ব কলকাতার আনন্দপুরে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের নামে মিসিং ডায়েরি হয়েছে। পুলিশের খাতায় এই 27 জন নিখোঁজ হলেও কারুরই বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। দায় কার? এতগুলো মানুষের মৃত্যুর দায় নেবে কে? আমার দুই সহকর্মী রিঙ্কি আর সুদীপ্তা শুরু থেকে এই ঘটনাটা ট্র্যাক করছিল। রিঙ্কি, তোমাকে দিয়ে শুরু করি। তুমি যদি একটু এলাকাটা আমাদের বুঝিয়ে বলো। যদি আমরা রুবি থেকে আসি, তাহলে রুবি থেকে নাজিরাবাদ এক্স্যাক্ট প্রায় 2 কিলোমিটার। যদি আরবানা, যেটা বহুতল, সেখান থেকে যদি আমরা একটা দূরত্ব মাপার চেষ্টা করি, তাহলে 1.1 কিলোমিটার। আমরা যখন ভেতরে ঢুকছি, সেই লোকেশনটাও আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে আমরা দেখলাম একটি গাড়ির সার্ভিস স্টেশনের পাশ দিয়ে আমরা গেলাম। সেটা মোটামুটি একটা চওড়া রাস্তা, এবং আমরা যতটা এগোতে থাকলাম স্পটের দিকে, আমি হাতের ঠিক বাঁ দিকে, মানে যে গাড়ির যে সার্ভিস স্টেশন, ঠিক তারপরে কিন্তু আমি জলাভূমি দেখতে পেয়েছি, এবং জলা জমি, এবং কিছুটা পাঁচিল দিয়ে ঘেরা, কিছু অংশ পাঁচিল নেই। আমরা এগোতে থাকি, এবং ঠিক ডান দিকটাতে আমরা দেখলাম যে পেছনের দিকে একটা জায়গা যাওয়ার রাস্তা আছে, সেখানে খেজুর গাছ দেখতে পেয়েছি। মানে ওটা একদমই এমনি জমি আর কি। এবং কিছুটা যাওয়ার পর ডান দিকে একটা স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছি, সেটা তালাবন্ধ। খুব সম্ভবত সেটাও কোনো একটা গুদাম। আমরা খানিকটা এগিয়ে যাই, যেখানে পুলিশের ডু নট ক্রস এই সমস্ত ছিল। সেটা পেরিয়ে যখন আমরা এগোলাম, তখন গিয়ে আমরা দেখলাম তখন তো রীতিমতো যুদ্ধকালীন তৎপরতাতে কাজ হচ্ছে। বাঁ দিকে পড়ছে আমাদের যে মানে খাদ্য বিপণীর যে গুদাম, সেই গুদাম, মোমো সংস্থার যে গুদাম। এবং সেটা তখন আমরা এবং হাতের ঠিক ডান দিকে আমরা দেখলাম যে ডেকোরেশনের যে জিনিস, যে ফুলের যে ডেকোরেটার্সের যে জিনিস, সেগুলো যত্রতত্র ছড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু একদম দাহ্য বস্তু আর কি। সবই কাঠের স্ট্রাকচার, থার্মোকলের ফুল, এই ধরনের সমস্ত কিছু। সেই গুদামের পাশ দিয়েই একটা রাস্তা, মানে সেটা আমরা অ্যাকচুয়ালি ফুলের যে ডেকোরেটার্সের যে কারখানার কথা আমরা বারবার উল্লেখ করছি, সেই গলিটা দিয়েই আমরা যাব। মজার ব্যাপার হচ্ছে, গলিটা কিন্তু যথেষ্ট ন্যারো, ওখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না, যে কারণে দমকল কর্মীদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তার কারণ ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র এতটাই নাই করা রয়েছে, সেখানে যদি আমরা 3 জন সহকর্মী যদি পাশাপাশি যাই, তাহলেও আমরা আটকাবো। আমি সেদিন প্লাস্টিকের একটা জুতো পরে গিয়েছিলাম, এবং আমার সেই প্লাস্টিকটা গলে গিয়েছে, আমার দুটো জুতোর মানে সোলটা গলে গিয়েছে। মানে তখন এতটাই উত্তাপ ছিল ওই সময়টাতে। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছলাম দ্বিতীয় দিন, তখন অলরেডি প্রায় 32 ঘন্টা কেটে গিয়েছে। তখন ডিজি, যিনি ফায়ার, রণবীর কুমার, উনি তখন ওখানে এসেছিলেন, এবং পুরো ব্যাপারটাই উনি দেখছিলেন। দেখার পরে যখন উনি আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তখন আমরা প্রশ্ন করেছিলাম যে এত বড় একটা অগ্নিকাণ্ড, তাহলে কি এখানে ফায়ার ক্লিয়ারেন্স ছিল না? তাহলে কি নিয়মিত ফায়ার অডিট হয়নি? উনি তখন বলেছিলেন যে না, এখানে কোনো ফায়ার ক্লিয়ারেন্স ছিল না। এটি উনি খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন যে অগ্নি নির্বাপকের কোনো রকম কোনো ব্যবস্থাপনা ছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা খালি চোখে এই ধরনের কোনো রকম কিছু দেখতেও পাইনি। এবং এই যে এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তার বড় কারণ হচ্ছে ন্যারো স্পেস। তুমি যদি ওই এলাকা থেকে তুমি যদি বেরো, যে জায়গাটা আমি বললাম খেজুর গাছ রয়েছে এবং যেটা একদমই জমি, সেটা পার করে তুমি যদি যাও, তাহলে এই পুরো স্ট্রাকচারটার পেছন দিকটাতে খাটাল রয়েছে, গরুর খাটাল রয়েছে। আমরা সেখানেও গিয়েছি, সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে অনেক রাত্রেবেলা আগুন লেগে গেছে, আমরা তখন চেষ্টা করেছি মানে করার, কিন্তু আমরা কিছু করতে পারিনি। তারপরে কিছুক্ষণ পরেই দমকল এবং পুলিশ চলে আসে, এটা স্থানীয় বাসিন্দারা কথা বলেছেন। ওই পুরো স্ট্রাকচারটার, মানে ওই খাটালটার পার করে বেশ খানিকটা দূরেই হচ্ছে জনবসতি, মানে একদম পেছনে ঠিক নয়, খানিকটা দূরে গিয়ে জনবসতি। কিন্তু এই পুরো স্ট্রাকচারটাই হচ্ছে, আমরা জলাভূমি পেয়েছি। সেখান থেকে আমরা যখন, তুমি যদি মেন রোডের দিকে আসো, তাহলে তুমি খাল পাবে, মানে কালভার্ট পেরিয়েই তোমাকে মেন রোডে আসতে হবে। এবং ওই এলাকাটাতে প্রচুর পরিমাণে আমি খালের ওপরে অস্থায়ীভাবে দোকান, চায়ের দোকান, লটারির দোকান, খাবারের দোকান আমরা দেখেছি। ওখানে একটি বেসরকারি কলেজ রয়েছে। আর আরেকটু এগিয়ে যদি তুমি মেন রোডের দিকে আসো, মানে আরবানার দিকে তুমি যদি আসো, তাহলে সেখানে তুমি প্রচুর পরিমাণে কংক্রিটের বাড়ি, ঘর, ক্লাব, বাজার, এ সমস্ত তুমি দেখতে পাবে।
দেখো এই যে জায়গাটা, এটা পূর্ব কলকাতা জলাভূমি। এইখানে এই গোটা এলাকাতেই বলা হচ্ছে যে মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিংবা গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী এই জায়গাতে কোনো রকম নির্মাণ করা যাবে না। যে কোনো নির্মাণই কিন্তু এখানে অবৈধ হিসাবে গণ্য করা হবে। ইনফ্যাক্ট 2006 সালের যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেটাও বলছে যে এই জমির চরিত্র বদল করা যাবে না, এটা জলাভূমি কৃষিভূমি হিসেবেই রাখতে হবে এবং এটার ব্যবহারেও কোনো পরিবর্তন আনা যাবে না। প্রায় 500টিরও বেশি এরকম অবৈধ নির্মাণ ওই গোটা এলাকাতে রয়েছে, সেগুলো চিহ্নিত করেছিল হাইকোর্ট। এবং তারপর তাদেরকে ইস্ট কলকাতা ম্যানেজমেন্ট অথরিটি যারা রয়েছেন, যারা এই পুরো বিষয়টি তদারকি দায়িত্বে রয়েছেন, তাদেরকে বলা হয়েছিল এই নির্মাণগুলো ভাঙতে। 2022 সালের ডিসেম্বর মাসে তারা কিন্তু বেশ কিছু নির্মাণ ভেঙেওছে। এমনকি 2025 সালেও এরকম কিছু উদ্যোগ তারা নিয়েছিলেন। কিন্তু এখন যে ছবিটা আমাদের এই ঘটনার পর সামনে এলো, চিত্রটা কিন্তু একই রকম রয়েছে। সেরকমই হয়তো হাতে গোনা একটা দুটো তারা ভেঙে দিয়ে আসছেন, কিন্তু বাদবাকি আরো 4-5টা গজিয়ে উঠছে। আচ্ছা, প্রশাসন কি বলছে এই এলাকায় এই অবৈধ নির্মাণগুলো কবে থেকে শুরু হলো? একদমই এই নিয়ে কিন্তু আমরা অনেকবার অনেকের কাছে গেছি। আমরা ফিরহাদ হাকিমের সাথে কথা বলেছি, উনি স্পটে গিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। তখন উনি দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বললেন যে 2006 সাল থেকেই এগুলো তৈরি হতে শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে এই ওয়েটল্যান্ড ডিপার্টমেন্টে গিয়েছিলাম, মানে ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির কাছে, সল্টলেকে ওনাদের অফিস। আমি 2 দিন ধরে ঘুরেছি। ওদের কোনো অথরিটির, আমি নামও রয়েছে, তাদের পার্সোনাল ফোন নাম্বারও রয়েছে, কেউ আমার সাথে যোগাযোগ মানে কথা বলতে চাননি। যদি বেআইনি নির্মাণ আমি ধরেও নি তর্কের খাতিরে যে 2006-07 নাগাদ হয়েছিল, অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার আগে থেকে এই নির্মাণগুলো হচ্ছিল, এই সরকার ক্ষমতায় আসার পরে সেই অবৈধ নির্মাণগুলো ভাঙেনি কেন? হ্যাঁ, ঠিক এই দায়টা এখন এর ঘাট থেকে ওর ঘাট, ওর ঘাট থেকে এর ঘাট, এটাই আমরা দেখতে পেয়েছি। দায় ঠেলাঠেলি চলছে। আচ্ছা সুদীপ্তা, এই যে নাজিরাবাদের যে গুদামগুলোতে আগুন লাগলো, সেই গুদামগুলো যে জমির উপরে তৈরি, সেই জমিটার চরিত্র কি? সরকারের খাতা কি বলছে? সরকারি ল্যান্ড রেকর্ডস অনুযায়ী এই জমিটা অ্যাকচুয়ালি কৃষি জমি। আসলে আদপে এর চরিত্র কোনোভাবেই বদলানো যাবে না, অর্থাৎ এই কৃষি জমি সেটাই থাকবে। আচ্ছা, তুমি তো স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলেছো, তারা কি বলছেন যে এই নাজিরাবাদে যে গুদামগুলো আছে সেগুলো কবে তৈরি হয়েছে? জলা জমি, মাছের ভেড়ি, এরা কিন্তু বলছেন প্রায় 20-25 বছর আগে ছিল। আস্তে 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 সেগুলো মানে কোনো বড় কোম্পানি এসে কিনে নেয়, সেটা যেমন স্থানীয়রা বলছেন। আর এই গুদামগুলো তৈরি হয়েছে কিন্তু তারা কিন্তু যেটা বলছেন 12-14 বছর আগে বা তার একটু আগে থেকে। কিন্তু মাছের ভেড়ি হস্তান্তর মানে কোনো একটা পোর্শন কিনে নেওয়া, এটা কিন্তু শুরু হয়েছে প্রায় 20 বছর ধরে। এই জিনিসটা চলছে, মানে এমন নয় যে 20 বছর আগে হয়েছে তারপরে আর হয়নি, এরকমটা নয়। নাজিরাবাদ এবং তার সংলগ্ন এলাকায় কিভাবে নির্মাণ দিনের পর দিন ধরে বেড়েছে, যেটা তোমরা দুজনেই বলছিলে, সেটা আরও একটু পরিষ্কার করে বোঝার জন্য আমরা স্যাটেলাইট ইমেজের সাহায্য নিয়েছি। স্যাটেলাইট ইমেজের সমস্যাটা হলো যে 2011-র আগে হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ পাওয়া যাচ্ছে না এই এলাকার। কিন্তু 2011 থেকে 2025-এর মধ্যে কীভাবে এই এলাকাটার চেহারা বদলেছে সেটা খানিকটা স্যাটেলাইট ইমেজ থেকে পরিষ্কার হয়েছে। আমরা যদি এখানে দেখি, এই যে ধরো এইটা 2011-র ইমেজ, আমি যদি জুম ইন করি, এই যে হলুদ লোকেটারটা দেখা যাচ্ছে, এইটা হলো সেই গুদামগুলোর জায়গাটা। এইটা 2011-র ছবি, একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে, কিন্তু কোনো গুদামের চিহ্ন নেই। এটা কিন্তু তখনও অবধি কৃষি জমি, যেরকমটা ল্যান্ড রেকর্ডসে আছে, কিন্তু অলরেডি একটা বাউন্ডারি পড়ে গেছে। তার মানে হয়তো ওই জমিটা ততদিনে বিক্রি হয়ে গেছে। 2012-র ডিসেম্বর, একটা গুদাম তৈরি হয়েছে এবং আশেপাশে কিন্তু আরও কনস্ট্রাকশনের চিহ্ন দেখা যাচ্ছে। 2015 পাশের গুদামটাও তৈরি হয়ে গেছে। 18 দুটো গুদামই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি। এবং আশপাশের চিত্রটাও অনেকটা, আশেপাশেও আরো অনেক গুদাম তৈরি হয়েছে। হ্যাঁ, 2022 পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই অংশটা পুরোটাই গুদামের শেড দেখা যাচ্ছে। এখানেও অনেক গুদাম, যেই গুদামগুলো আগের স্যাটেলাইট ইমেজগুলোতে ছিল না। 18 থেকে 22 পুরো হিউজ একটা চেঞ্জ। হ্যাঁ, হিউজ চেঞ্জ। মানে যেটা পরিবেশবিদরাও বলছিলেন যে এই 18 থেকে 22-এর মধ্যেই এই অঞ্চলটার চরিত্র একেবারে খোলনলচে বদলে যাচ্ছে। এবং সেপ্টেম্বর 2025, পুরোটাই বদলে গেছে। অর্থাৎ মানে 2011-র ছবিতেও আমরা যেটা দেখছি যে এই
নাজিরাবাদে যে জলাভূমি ছিল সেটা নয়, একটা বাউন্ডারি ওয়াল ছিল, কিন্তু কৃষি জমি ছিল হয়তো তখন অবধি, যদিও হয়তো মনে হচ্ছে বাউন্ডারি ওয়ালটা দেখে মনে হচ্ছে যে সেটা হয়তো আগে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ জলাভূমি বোজানোর কাজটা হয়তো অনেক আগেই হয়ে গেছে। কিন্তু তারপরে ধীরে ধীরে এই অঞ্চলগুলোতে গুদামগুলো তৈরি হয়েছে। তদন্ত চলছে, আগুন কিভাবে লাগলো তার উত্তরও হয়তো কোনো না কোনো দিন পাওয়া যাবে। কিন্তু এই যে 27 জন কোনো দিন বাড়ি ফিরবেন না, তার দায় কে নেবে?